এখানে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবি নাজনীন। উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক। এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ। এখানে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এই অঞ্চলেরই সন্তান বিলকিস ইসলাম। উপস্থিত রয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির বর্ষিয়ান নেতা জেলা বিএনপির সভাপতি জনাব অধ্যাপক আব্দুল গফুর। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন। উপস্থিত আছেন আমাদের সাথে ঢাকা থেকে এসছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আবুল কাশেম। উপস্থিত রয়েছেন জেলা বিএনপির আমরা বিএনপি পরিবারের আরেকজন উপদেষ্টা মোহাম্মদ সেলিম, প্রকৌশলী সেলিম। আর কি আছে? আর উপস্থিত আছেন আমাদের কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক সাজু। উপস্থিত রয়েছেন আমাদের আমরা বিএনপি পরিবারের সদস্য লিটন এবং যিনি আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন বিশিষ্ট সাংবাদিক আমাদের জাহিদ রনি সহ নীলফামারী জেলা বিএনপি এবং কিশোরগঞ্জ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আমাদের এই অনুষ্ঠানটি মূলত রাজনৈতিক না, যে কিন্তু আমরা সবাই এখানে রাজনীতির লোক, হয়তো দু চারটি কথা বলে আসে। আমরা একটি মানবিক উদ্যোগে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং তারই প্রতিষ্ঠিত আমরা বিএনপি পরিবার এখানে একটি মানবিক কর্মকাণ্ডের জন্য ছুটে এসেছি। কোনোভাবে সামহাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পেরেছেন যে কিশোরগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ তিনি কোনো পশুর বদলে নিজেরাই এবং তিনি এবং তার স্বামী ঘানি টানছেন। আমরা কত লোক আনন্দ এবং উৎসবে কত টাকা খরচ করি, আমরা নানা অনুষ্ঠান আয়োজনে কত কিছু করি, কিন্তু এই যে একটি মানবিক বিষয়, মানুষ যদি পশুর দায়িত্ব পালন করে তাহলে কত বড় অমানবিক বিষয়। আমরা বলি যে আমরা যারা রাজনীতি করছি, আমরা যারা বিভিন্ন পেশাজীবীর আছি, যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের অনেক আগেই দায়িত্ব ছিল। 30 বছর ধরে একটি পরিবারের স্বামী স্ত্রী যে পাশবিক দায়িত্ব পালন করছে এই দিকে আমাদের কারো দৃষ্টি যায়। আমরা অনেক কথা বলি রাজনীতিতে, অনেক বড় বড় কথা বলি, কিন্তু আসল কাজ আমাদের চোখের আড়ালেই থেকে যায়। আমরা একটা গান শুনেছিলাম ভূপেন হাজারিকার, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই মানুষ মানুষের জন্য যে কাজ, যে দায়িত্ব, সেটা যতদিন পর্যন্ত না আমরা গ্রহণ করতে পারি, এই সামাজিক দায়িত্ব, এটা কোনো ব্যক্তির দায়িত্ব না, সামাজিক দায়িত্ব, সবাই যৌথ দায়িত্ব, যে মানুষ কিভাবে পশুর দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। ঘানি টানা তো কম ব্যাপার না, অর্থাৎ পশুর মধ্যেও ছাগল দিয়ে এটা টানা যায় না, আপনার শক্তিশালী বলদ লাগে, সেখানে স্বামী স্ত্রী দুজনে এই কাজটি করছে। যাই হোক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংবাদ কেউ আপনাদের মতো কোনো সাংবাদিক কোথাও ছেপেছেন, এটা ওনার চোখে পড়েছে। তারপরে আমরা বিএনপি পরিবার, এটি আমি আগেই বলেছি, এটা আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পলিটিক্যাল প্রোগ্রামে আসিনি। পলিটিক্যাল প্রোগ্রামে আসলে ধরেন মঞ্চ হতো, বক্তৃতা করতাম, বড় বড় কথা বলে তুলে দিতাম, কিন্তু এটা এতটাই অনুভূতিশীল, এতটাই মানবিক। আমরা এখানে বড় কোনো আয়োজন করতেই নিষেধ করেছি এবং সেই দায়িত্বই পালন করেছে আমরা বিএনপি পরিবারের যারা কর্মকর্তারা আছেন এবং এই স্থানীয় বিএনপি এখানে যারা রয়েছেন এবং এই অঞ্চলের যারা মানুষ।
যে আমাদের প্রধান দায়িত্ব যে এই পরিবারটিকে মুখে একটু হাসি ফোটানো যায় কিনা। যে সহযোগিতা আমরা করলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সেটা হয়তো খুব বড় কিছু নয়, এটা একটা সামান্য একটু কন্ট্রিবিউট করা, কিন্তু এটা আমাদের তালিকায় এটা থেকে যাবে। আমরা বিএনপি পরিবারের যারা এই কাজটি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সারা দেশে আপনার জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, যাদের পা চলে গেছে, হাত চলে গেছে, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যাদের পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, পেট ঝাঁঝরা হয়ে গেছে, এবং শেখ হাসিনা আসার পর থেকে গুম খুনের পরিবার অন্যায় অবৈধভাবে বিএনপি এবং যারা বিরোধী দলে গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে তাদেরকে যেভাবে অদৃশ্য করা হয়েছে, যেভাবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো হদিশ পাওয়া যায়নি, তাদের পরিবারগুলোর সাথে আমরা যোগাযোগ রক্ষা করি, ছুটে যাই এবং আমাদের যতটুকু সাধ্য সেটা দিয়ে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি। বন্ধুরা আমার, আজকে যে দায়িত্বটি পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে, আমরা যারা এর সাথে আমরা সাংগঠনিক দায়িত্বে নয়, এখানে আমাদের সদস্য সচিব মিথুন আছে, আচ্ছা মিথুন আছেন, আমাদের আহ্বায়ক আতিকুর রহমান রুমনও আসতে পারেনি, সে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় থেকে গেছে। মূলত সাংগঠনিক দায়িত্বগুলো তারাই পালন করে, তারা এটা পালন করে যাচ্ছে। কিন্তু আমি এই প্রসঙ্গের সাথে খুব প্রাসঙ্গিক, যিনি বলছেন তিনিও এই সরকারের উপদেষ্টা ছিলেন এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও এই সরকারের উপদেষ্টা। কেউ সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে, যে আপনি যে অন্যায় করছেন, আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন, আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আপনি নির্বাচন কমিশনকে ধ্বংস করেছেন, আপনার রাজনীতিতে আপনি সরকারকে টিকিয়ে রাখার জন্য, গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে অদৃশ্য করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন, ক্রস ফায়ার দিচ্ছেন। এই নীলফামারীতে আমাদের প্রায় 4-5 জন ছেলেকে এই অঞ্চলের একজন মন্ত্রী ছিলেন, তার নির্দেশে আপনার বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল, শুধুমাত্র তারা আন্দোলনে সংগ্রামে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার নিয়ে যারা সেদিন আন্দোলন করেছে তাদের লাশ পাওয়া গেছে রাস্তার ধারে, খালের ধারে, নাহলে পুকুরের ধারে। হয়েছে না? এই নীলফামারীতেই তো ঘটনা হয়েছে। একজন মন্ত্রী, যিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন বেবি নাজনীন, তো সে কি কখনো দেখেছেন তাকে যে কোনো অমানবিক কাজকর্ম করতে? আপনি দেখেননি। বা আমাদের যারা বিএনপির নেতৃত্ব যারা আছেন, গফুর ভাই, শাহিন এবং আরো যারা আছেন, তারা দেখেছেন কত বর্ষিয়ান মানুষ, একজন অধ্যাপক মানুষ, তারা বিএনপি এখানে পরিচালনা করে। তারা এই বিএনপির এত দুঃখ, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করার পরও তারা বিএনপির নেতৃত্ব তারা দিয়ে গেছে, কাজ করে গেছে। কিন্তু আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন, আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? এখনো সময় থাকলে একটা সেফ এক্সিট নেন। তো আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সমর্থন করেছি। তিনি একজন গুণী ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বাধীন সরকার, তারা ভালো কাজ করবে, এটাই আমাদের সবারই কাম্য। যদি এর মধ্যে কোনো উপদেষ্টা করে থাকে বা কয়েকজন উপদেষ্টা করা থাকে, যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা, তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা অন্যায় করছে, তাহলে সে কথা বলুন আপনি। আমরা তো এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই যে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার,
এই সরকার নিরপেক্ষ সরকার, এই সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং তার আগে প্রয়োজনীয় যত সংস্কার সে সংস্কারের জন্য তিনি কাজ করে দেবেন, সেটা নেতৃত্ব দেবেন। এবং এই সংস্কার নিয়ে বিশদ আলোচনা হচ্ছে, অনেক কমিশন গঠন করা হয়েছে, কমিশন এবং রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছেন, তারা কথা বলছেন এবং এটা নিয়ে আবার মনে হয় যে মানে প্রতিনিয়ত প্রায় সকাল সন্ধ্যা বা রাত্রেও আপনার এগুলো নিয়ে কাজ হচ্ছে। তাহলে আপনি এই সরকারের একজন উপদেষ্টা হওয়ার পরে যখন বলছেন, তাহলে আপনাকে তালিকাটা দেওয়া উচিত। কারণ যদি অন্তরের আলো থাকে, সততার আলো থাকে, তার বিরুদ্ধে হাজার অভিযোগ করেও তার সেফ দরকার পড়েনি। কারণ তিনি অন্তরের আলোতে চলেছেন। তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা অভিযোগ করা হয়েছে, কিন্তু এই দেশের মৃত্তিকা, মাটি, এর আলো, জল, বাতাস, পানি, বায়ু এর মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। তার সেফ এক্সিটের দরকার পড়েনি। কেন এই সেফ এক্সিটের কথা বলা হচ্ছে? তাহলে কোথায় কি হয়েছে আমরা জানি। আমরা হ্যাঁ অনেক সমালোচনা, পরিস্থিতি হচ্ছে না, তবে উপদেষ্টারা চেষ্টা করছেন। আমি এটাও বলবো না যে এটাকে উন্নত করার তারা চেষ্টা করছেন। আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, পদ্মা সেতু ইত্যাদি দেখিয়ে প্রায় 28 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, সে টাকা পাচারের কথা আমরা তো এখন তেমন একটা শুনছি না। বন্ধুরা আবার এইটা মানে আমরা যতটুকু আমরা আগেই বলেছি, এই সরকারের যে বিষয়গুলি সমালোচনা করার মতো নেগেটিভ, সেগুলো আমরা সমালোচনা করব। আবার যেগুলো ইতিবাচক দিক আছে, সেই ইতিবাচক দিকগুলোও আমরা তুলে ধরব। আমরা এই সরকারকে মানে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না, কিন্তু সরকারেরও দায়িত্ব সুচারুভাবে সরকার পরিচালনা করা। এবং সত্যিকার অর্থেও যদি কেউ কোনো ধরনের দুর্নীতি বা কোনো অপরাধমূলক কাজের মধ্যে যদি নিযুক্ত থাকে, তাহলে সেটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমরা যেসব উপদেষ্টারা ভালো কাজ করছেন আমরা সে কথাগুলো বলি, কিন্তু একজন সাবেক উপদেষ্টা যখন বলছেন, কি কারণে বলছেন, কি বিষয়, কেনই তার সরকারকে তিনি এরকম একটা কথা বলে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলছেন, এটা আমি বুঝতে পারছি না। আমি আগেই বলেছি, যদি আপনার কেউ থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে সবাইকে বলতে পারেন। তো এইটা আমি শুধুমাত্র আপনার এই কথাটাই বলতে চাই। আমরা একটা নতুন চিন্তা, নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। কারণ আমি এটা সাংবাদিক সম্মেলন, এটা হলো আমরা একটা আলোচনার এখানে এসেছি। আমি যেটা বলবো তার উপরেই নিউজ করছি। হ্যাঁ, আপনারা জানেন আমরা এটার জন্য দলের পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের ভবিষ্যতের করণীয় কি, সেই ভীষণটা এখানে তুলে ধরা হয়েছে। রাজনীতিতে অনেক অপসংস্কৃতি, রাজনীতিতে অনেক কুৎসা, রাজনীতিকে একদিকে যেমন দুর্নীতি, মহাদুর্নীতি একবার চরম একটা নষ্টের জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, ঠিক তেমনি সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থা করে দেওয়া হচ্ছে। এখন যে ব্যাংক থেকে ঋণ দিতে পারছে না, সেটার কারণ হচ্ছে টাকা নাই তো ব্যাংকে, কোথা থেকে দিবে? বন্ধুরা আমার, কিন্তু আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ভিশন, তার সম্প্রতি আপনারা দেখেছেন বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে, তিনি সেখানে বলেছেন 31 দফার মধ্যে যে কথাগুলো বলেছেন সেই ভিশনটা অনেক রিফ্লেকশন হয়েছে এটার মধ্যে। আমরা যেটা দেখেছি, আমাদের যেটা স্বপ্ন, অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে স্বপ্ন, সেটার বাস্তবায়নের যে ইতিবাচক দিক, সেই ইতিবাচক দিকটা দেখুন। তিনি তার বক্তব্যের মধ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ কারো বিরুদ্ধে নাম ধরে কারো কিছু বলেননি, সেই আমলের সমালোচনা করেছেন। আপনারা এও দেখেছেন যে এখন যারা অনেকে নানাভাবে আমাদের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফেক আইডি খুলে অপপ্রচারের মানে একবার শ্রাবণের ধারাবর্ষণ চালাচ্ছে, তারপরেও উনি কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের নাম ধরে কোনো কথা বলেননি। উনি তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছেন এবং সমালোচনা করেছেন সেইগুলোর তাদের শাসনকালের নিয়ে। তো এটা একটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এই যে বিষয়গুলো,
তার অর্থনৈতিক দর্শন, তার সামাজিক দর্শন, তার পররাষ্ট্রনীতিগত তার অঙ্গীকার সবগুলোই মোটামুটি তিনি তুলে ধরেছেন। এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে সম্পর্কের ক্ষেত্রে মানে তার কি থাকবে, তার রাজনৈতিক আচরণ কি থাকবে, সেটাও তিনি সুন্দরভাবে সেখানে তুলে ধরেছেন। এটাই হচ্ছে একটা বড় ধরনের ইতিবাচক পজিটিভ ডেভেলপমেন্ট বলে আমরা মনে করি। এটা নিয়েই আমরা গর্বিত। আমরা সেই কথাগুলো নিয়ে, সেই শব্দমালা নিয়ে, আমাদের সেই ভিশন নিয়েই আমরা জনগণের কাছে যাচ্ছি। অনেকে বলছেন যে আপনাদের নির্বাচনের প্রস্তুতি, এটাই আমাদের নির্বাচনের প্রস্তুতি। জনগণ বিচার করবে, শ্রেষ্ঠ বিচারক হচ্ছে জনগণ, যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কর্মকাণ্ড আমরা জনবান্ধব কিনা, মানবতার পক্ষে কিনা, মানব হিতৈষী কিনা, এই বিচার করবে জনগণ। আর জনগণ বিচার করবে বলেই আমরা এই সমস্ত কর্মকাণ্ডই হচ্ছে আমাদের নির্বাচনের প্রস্তুতি। তাই বন্ধুরা আমার, আমি আজকে যে দুইজন শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে শুভেচ্ছা এবং সহযোগিতা তুলে দেওয়া হলো, সেই সব পরিবারকে আমি জানাচ্ছি, আমি তাদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি সেই শহীদদের প্রতি, এবং সেই পরিবারগুলোকে সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি যে পরিবারের দুইজন মানুষ আজ 30 বছর ধরে বলদের বদলে, পশুর বদলে নিজেরাই ঘানি টেনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটি আমাদের শুধুমাত্র এটা বলার কথা না, আমাদের প্রত্যেকেরই এটা একটা মর্মস্পর্শী এক ধরনের একটা অনুভূতি তৈরি করেছে। আমরা যদি প্রত্যেকেই সামাজিক দায়িত্ব পালন করি, তাহলে এই পরিবার, এই ধরনের কেউ, কোনো পরিবারে আর এই পরিস্থিতি হবে না। মানুষ মানুষের জন্যই থাকবে। আমাদের ধর্ম ইসলামেও যে 2.5% যে জাকাতের কথা বলা হয়েছে, সত্যিকার অর্থে আমরা যদি প্রত্যেকে 2.5% যে জাকাত সত্যিকার ভাবে যদি দেয়, তাহলে এই দেশে কোনো মানুষ দারিদ্র্যের মধ্যে থাকবে না, কোনো মানুষ আপনার কোনো ধরনের অভাবের মধ্যে থাকবে না, আপনার ক্ষুধার মধ্যে থাকবে না। আমি এখানে এলাকার উপস্থিত এলাকাবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদেরকে, এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে, আমাদের ঢাকা থেকে যে নেতৃবৃন্দ এসছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং সর্বোপরি আপনারা এই তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন, মিডিয়ার ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।